This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসবে এসআইআর এর খবরে। কালকে থেকে এসআইআর এর গুরুত্বপূর্ণ যে পর্ব শুনানি সেটা শুরু হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। শ্রাবন্তী, কলকাতায় বা কোথায় কোথায় এই কেন্দ্র তৈরি করা হয়েছে যেখানে শুনানি হবে, এবং একই সঙ্গে একটু জানতে চাইবো যে কাদেরকে মূলত ডাকা হচ্ছে শুনানিতে। দেখো, গোটা রাজ্য জুড়েই কালকের সকাল থেকে শুনানি, সকাল 11টা থেকে শুনানি রয়েছে। কলকাতার বিভিন্ন ভেন্যুতে ইতিমধ্যেই শুনানি যেখানে হবে সেখানে নির্দেশ পৌঁছে গেছে। এখনো পর্যন্ত আমরা যেরকমটা জানতে পারছি যে প্রত্যেকটি ইসি ওয়াইজ 8টি ভেন্যু থাকবে এবং আগামী 1 জানুয়ারি পর্যন্ত সেই ভেন্যুতেই কাজ হবে। পরবর্তী সময় এই ভেন্যু চেঞ্জ হওয়ার একটা পরিকল্পনা করলেও করা হতে পারে। যেখানে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত ছুটি রয়েছে সেই ছুটির দিন ছাড়া রবিবার এই দিনটি বাদ দিয়ে বাকি সব দিনই মোটামুটি শুনানি হবে। মাইক্রো অবজারভাররা যেমন থাকছেন তেমন ইয়ারও থাকছেন। এই ইয়ারও এরা প্রত্যেকেই থাকবেন। 32 লক্ষ নো ম্যাপিং যারা রয়েছেন সেই সমস্ত ভোটারদের আগে ডেকে পাঠাবে কমিশন, তাদের কাছে যাবতীয় তথ্য চাইবে। সন্তুষ্ট না হলে তারপর সেই সমস্ত ডকুমেন্টস খতিয়ে দেখা হবে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই শুনানি পর্ব শুরু হয়েছে। শুনানি পর্ব চলবে এবং তারপর বিভিন্ন জেলা জুড়েও এই একই রকম থাকছে। কোনো মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত অফিসে কোনো ভেন্যু থাকছে না। শ্রাবন্তী, একটা প্রশ্ন, যে যাদের বয়স 80-র ওপরে বা 80 পর যারা বৃদ্ধা রয়েছেন তাদেরকে অনেকেই শুনানি পর্বে ডাকা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে এই কেন্দ্রগুলোতে আসতে হবে কি আছে, তথ্য কি রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কমিশন এই ব্যাপারে চিঠি লিখেছিল জাতীয় নির্বাচন কমিশনকে, যদিও এখনো পর্যন্ত আলাদা করে কোনো নির্দেশিকা নেই। তবে 80-র উপরে যেহেতু বয়সে, আমরা দেখেছি এর আগে নির্বাচন যদি সময় তাদের বাড়িতে গিয়ে ভোটদানের ব্যবস্থা ছিল, সেরকমই যদি দেখা যায় যে এরকম বেশ কিছু কেস আসছে তাহলে তাদের বাড়িতে যাওয়ার ভাবনা চিন্তা করছে, কিন্তু এখনো পর্যন্ত লিখিতভাবে কোনো নির্দেশ এই ব্যাপারে দেওয়া হয়নি। একই সঙ্গে যারা দেশের বাইরে থাকছেন তাদের জন্য আলাদা করে কোনো লিখিত নির্দেশ এখনো পর্যন্ত সিও দফতরে এসে পৌঁছয়নি। ধন্যবাদ শ্রাবন্তী। আপনাকে যদি শুনানির জন্য কমিশন নোটিশ পাঠায়, আপনাকে কোন কোন নথি সঙ্গে রাখতে হবে? কমিশনের বলে দেওয়া আধার সহ 13টি নথির কয়েকটি আপনি আপনার সঙ্গে রাখবেন। কেন্দ্র, রাজ্য বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট কার্ড, 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নথি, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র, ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি যেখানে চালু হয়েছে সেই শংসাপত্র রাখতে হবে। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল রাখতে হবে আপনাকে সঙ্গে। আর এরপর স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন উঠবে, নির্দিষ্ট দিনে কোনো কারণে আপনি শুনানিতে যেতে না পারলে কি হবে? কমিশন সূত্রে খবর, বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে ভোটার অতিরিক্ত সময় পাবেন। যেসব ভোটারের বয়স 85 পেরিয়েছে তাদের বাড়িতেই শুনানি হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিক সেরকমই প্রস্তাব পাঠিয়েছেন বলে জানা যাচ্ছে। আর এই শুনানি পর্বে নোটিশ পাওয়ার পরে মৃত্যু হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে বীরভূম থেকে। বীরভূমের সাঁইথিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের এমনই খবর। 3 ছেলে মেয়ের নামে নোটিশ এসেছে আর সেই আতঙ্কে মৃত্যু বলে তার পরিবার দাবি করছে। মৃতের নাম মালেক শেখ, উত্তরপ্রদেশে কর্মরত হওয়ায় বারাণসীর ভোটার কার্ড মালেকের, কিন্তু 2002 ভোটার তালিকায় তার নাম নেই। 2002 তালিকায় ম্যাপিং না হওয়ায় শুনানিতে ডাক মালেকের ছেলে মেয়ের। আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের। আধার কার্ড পাই নাই, আধার কার্ড করেছিল, আধার কার্ডও পাইনি, তার জন্য আর এসআইয়ের মানে কোনো কাগজই জমা লাইনি। কাগজ টাকা ফেরত নিয়ে এসেছিল বাড়ি, ওখানে হয় নাই বলে এখানে পালিয়ে এসেছিল। এখানে চিন্তা করছিল খুব, চিন্তা করো না গো, যা হবে দেখা যাবে, তুমি অত কেন ভেঙে পড়ছো? এবার সবাই মিলে ওকে চাপ দিচ্ছে, বইয়ের বাবারা চাপ দিচ্ছে, আবার আমাদের আমরা কিছু বললাম যে
কাগজ ফিরলে না তাইলে কি হবে, এই চিন্তা করে করে আমার আব্বা সন্ধ্যেবেলায় হার্ট অ্যাটাক করেছে। না ওর কিছু নাই, ওর কোনো ডকুমেন্টস নাই। না ওইখানকার ভোটার কার্ড আছে 2015 বানারসে 25-এ, এখানকার কিছু নেই। হ্যাঁ উনি আতঙ্কে ছিলেন। হ্যাঁ ও আতঙ্কে ছিল, বিরাট আতঙ্ক। 3 ছেলে না একবার কোনো প্রমাণ পেয়েছে না। 3 ছেলে এবারে কোথায় যাবে আমার। আর বীরভূমে সাঁইথিয়ার পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, সেখানেও ঠিক একই রকম অভিযোগ উঠে এসেছে। এসআইআর এর শুনানির নোটিশ পাওয়ার পরেই আতঙ্কে মৃত্যু হয়েছে এমন অভিযোগ পরিবারের। এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এসআইআর এর নোটিশ পাওয়ার পর, এমনই দাবি তার স্ত্রীর। পেশায় রাজমিস্ত্রি, 65 বছরের আলম খান, তার বাড়ি চন্দ্রকোনার মহেশপুরে। তার স্ত্রীর দাবি, গতকাল সন্ধেবেলায় বিএলও এসআইআর এর শুনানির নোটিশ দিতেই দুশ্চিন্তা শুরু হয় তার। অসুস্থ হয়ে রাতেই মৃত্যু হয় আলমের, এমনই অভিযোগ তার স্ত্রীর। ওই হার্ট অ্যাটাকের এই এটা এসেছিল, নোটিশটা এসেছিল, ওই হার্ট অ্যাটাক দেখে হেঁকে ওইটাই ইন্তেকাল করে। কালকে 4টের সময় এসেছিল। হ্যাঁ কালকে এই নোটিশ এসছে, এসআইআর নোটিশ। নোটিশটা দেখার পরেই ও হতাশ হয়ে গেছে, আতঙ্কিত হয়ে একে দেখাচ্ছে আমাকে নিয়ে পালিয়ে যাবে, আমাকে রাখবে নি, আমাকে তাড়িয়ে দিবে, আমি কী করে বাঁচবো, আমার কী হবে, এরকম আতঙ্ক করতে করতেই বাস বুক ধড়ফড় করতে করতে অসুস্থ, সেই অসুস্থ থেকেই মারা গেছে। আর চন্দ্রিমা ভট্টাচার্য আজকে সাংবাদিক বৈঠকে ঠিক এই অভিযোগ করেছেন যে এই এসআইআর পর্বে 46 জনের মৃত্যু, যার দায় জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনারকেই নিতে হবে বলে তিনি দাবি করেছেন। কি বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শুনুন। ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে, যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের, এবং যারা মানে সবচেয়ে বড় কথা আমাদের যিনি একেবারে মাথায় রয়েছেন শ্রীযুক্ত জ্ঞানেশ কুমার, তাকে তো এই দায় নিতেই হবে। এতগুলো মানুষের প্রাণহানি, এর দায় তো তাকেই নিতে হবে। এসআইআর নিয়ে যা যা ঘটেছে, যে কোনো মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। তারপরে যদি অকস্মাৎ হয় বা কোনো কারণে হয় তো বটেই না, তাহলে তো এই যে বিভিন্ন পরীক্ষা ফল বেরোনোর পরে অসফল বা যেটা আশা করেছিল সেটা না করলে পরে আমরা দেখি বেশ কিছু ছাত্রছাত্রী সুইসাইড করে, তাহলে তো পরীক্ষার ফল বেরোনো বন্ধ করে দেওয়া উচিত।